पेट से है पाकिस्तान, बहुत जल्दी पेट से है पाकिस्तान, बहुत जल्दी বালুচিস্তান पैदा होगा। যে এখন পাকিস্তানের সাথে কিন্তু যুদ্ধ করতে প্রস্তুত ভারতবর্ষ, মানে পুরো রেডি মুডে আছে। ব্যাপারটা হলো কি যে চিন্ময় কৃষ্ণ দাস হঠাৎ করে এখন জামিন পেয়ে গেল, আর দিন শুধু আগুন জ্বলছে, মন্দিরে আগুন জ্বলছে, মন্দিরে মানে গয়না, যে ঠাকুরের গয়না, প্রতিমার যে গয়না বা এসব চুরি হয়ে যাচ্ছে। ডিফারেন্স আছে, ওদের দেশের ইকোনমি একদম গ্রাউন্ডে। ওরা কতদিন যুদ্ধ করবে? 1 মাস 2 মাস? অনেক তো হলো রাজনীতির কচকচানি, এবার একটু অন্য রকমের বৈঠক। বিনোদন থেকে ব্যবসা বাণিজ্য, সমস্ত ধরনের মানুষকে নিয়ে আসবো আমি বিপ্লব। চোখ রাঙানো নয়, চোখ খোলানো। আমার সাথে দেখতে থাকুন বৈঠকে বিপ্লব। 1টা 20 বারুদ গন্ধে মাতাল করে ফুটবে কবে, সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে। নমস্কার, আমি সঞ্জিনী, আপনারা দেখছেন বৈঠকে বিপ্লব, কাই নিউজ বাংলার পর্দায়, ইনিশিয়েটেড বাই ক্যানভাস টিভি। যে কথাটা আমরা বললাম, এই যুদ্ধ কিন্তু এখন আর সীমাবদ্ধ নেই শুধুমাত্র শহরে, এই যুদ্ধ কিন্তু এখন ছড়িয়ে পড়েছে একেবারে গোটা দেশে। কিভাবে হবে প্রত্যাঘাত, কখন হবে প্রত্যাঘাত, কবে হবে প্রত্যাঘাত, আপনারা ইতিমধ্যে বুঝতেই পেরে গেছেন আমরা কি নিয়ে কথা বলছি। কাশ্মীরের যে জঙ্গি হামলা, এটাই প্রশ্ন, যুদ্ধ কি হবে? আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটা বিষয়, যে বাংলাদেশে সবে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু 6 মাস পরে, নানান রকম টালবাহানা, নানান রকম জটিলতার পর। আজকে কিন্তু আমরা এটা নিয়েই কথা বলবো যে এই যে ত্রিকোণ সম্পর্ক, জটিলতা, একেবারে ভারত এদিকে পাকিস্তান, বাংলাদেশ, এই যে ত্রিকোণ জটিলতা, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো, বিশ্লেষণ করব একেবারে আড্ডার ছলে। যুদ্ধ কি হবে? চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, সঙ্গে সঙ্গে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ জিগির। তুমি ব্যাপারটা এমনভাবে শুরু করলে, মানে প্রথমে যুদ্ধ দিয়ে শুরু করলে, তারপর মানে ভারত পাকিস্তান ছিলাম, তারপর আবার বাংলাদেশে চলে গেলাম। মানে কোনটা দিয়ে শুরু করবো আমি ঠিক বুঝতে পারছি না। বাংলাদেশ থেকে শুরু করে আমরা পাকিস্তানে যাই। আমি বুঝতে পেরেছি। ব্যাপারটা হলো কি যে চিন্ময় কৃষ্ণ দাস হঠাৎ করে এখন জামিন পেয়ে গেল, মানে প্রায় গত 6 মাস ধরে বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে। একটা জেলে গিয়ে একটা আসামির যে মানে কি ন্যূনতম যে জিনিসগুলো পাওয়া দরকার সেগুলো কিন্তু উনি পেতেন না। মানে এটা কিন্তু একটা প্রেক্ষাপট আছে, মানে এটা মানে জামিন এখনই পেয়ে গেলেন। ভারতের হয়তো রুদ্রমূর্তি, মানে পাকিস্তানের উপর একটা রুদ্রমূর্তি দেখাচ্ছে, ভারত এই যুদ্ধ করবো, এই আজকে অ্যাটাক করে দেবো বা কালকে অ্যাটাক করে দেবো, এরকম সব কিছু মানে কি বলবো, যে স্থলবাহিনী, নৌবাহিনী, আকাশ নেভি থেকে শুরু করে সবাই জেগে উঠেছে। এটা কিন্তু হঠাৎ করে বাংলাদেশ এই ডিসিশনটা নিল, এটা একটু ভাবতে হবে। এটা কিন্তু মানে কি বলবো, যে এটা একদিনের ব্যাপার নয়, কিন্তু একদম না। মানে এর প্রেক্ষাপটটা চিন্ময় কৃষ্ণ দাস কে, যদি অনেক তার নিয়ে অনেক কিছু বিচার বিবেচনা ছিল, অনেক কিছু অভিযোগও ছিল যে তিনি মানে ইসকনের একজন মঙ্ক, কিন্তু লাস্টে আমরা শুনেছিলাম যে তিনি কোনো শিশু যৌন নির্যাতনের জন্য তাকে ইসকন থেকে বহিষ্কৃত করা হয়েছিল, এটাও আমরা শুনেছিলাম। কিন্তু তিনি একজন হিন্দু, মানে এজেন্ডা ছিল যেটা, যে তিনি একজন হিন্দু। মানে সেই সময় যখন মানে পরপর প্রেক্ষাপটটা ভাবতো, 5 জুন মানে সুপ্রিম কোর্ট বাংলাদেশের একটা কোটা সিভিল সার্ভিস নিয়ে একটা ডিসিশন দিল, যেটা পরবর্তীকালে কিন্তু 5 জুলাই যারা মানলো না, মানে জুলাই মাসে কিন্তু এটা হলো কি যে প্রচুর স্টুডেন্ট কিন্তু রাস্তায় নামলো, এবং প্রচুর স্টুডেন্ট কিন্তু মানে ওখানে বাংলাদেশি যারা বিভিন্ন ছাত্র সংগঠন, তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করলো, যেটা আমরা জুলাই রিভলিউশন বা মনসুন রিভলিউশন ওরা কি একটা বলে। তো সেটা নিয়ে কিন্তু শুরু হলো, মানে শুরুটা হবে, তুমি জাস্ট ব্রিফটা ভাবতে হবে। তারপরে কিন্তু হাসিনা দেশ ত্যাগ করলো 5 অগাস্ট, আই থিঙ্ক 5 অগাস্ট উনি দেশ ত্যাগ করলেন, মানে তারপরে ইন্ডিয়াতে এসে আশ্রয় নিলেন। তারপর কিন্তু সরকার পাল্টে গেল, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট এলো। তারপরে কিন্তু আমরা মানে অগণিত হিন্দু নিধন, লঘু সম্প্রদায়, ওখানে যে লঘু সম্প্রদায় বাংলাদেশে যারা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের উপর কিন্তু অত্যাচার, একটা কেয়ারটেকার গভর্নমেন্টে ইংলিশকে আবার নিয়ে আসা হলো, পুরো প্লট তৈরি। পরবর্তীকালে জানা গেছে যে এটা মানে প্রায় বিগত 15 বছর ধরে 10-15 বছর ধরে এটা কিন্তু এনারা এই প্লট পরিকল্পনাটা করছিলেন, কিন্তু যে হাসিনাকে কীভাবে মানে মাসরত থেকে কীভাবে হাঁটানো যায়, এটাই প্ল্যান। সেই সময় কিন্তু মানে ভারতবর্ষ একটা অনেকগুলো মেসেজ করেছিল, বা আমাদের যে
এমই মানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে অনেক কিছু কথা বলা হয়েছিল যে টেক কেয়ার অফ দ্য লঘু সম্প্রদায়কে একটু ঠিকঠাক করে দেখা হোক। সেই সময় কিন্তু সেই সময় 25শে নভেম্বর 2024 সালে শাহজালাল বাংলাদেশের যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট থেকে কিন্তু ঢাকা মেট্রোপলিটন সিটি এবং তার গোয়েন্দা বিভাগ ওনাকে গ্রেপ্তার করে। সেই হবে কি মামলা কি, যেটা বাংলাদেশ পেনাল কোড আমরা জানি 124A, মানে রাষ্ট্রদ্রোহিতার এবং জাতীয় পতাকা অবমাননার দায়ে তাকে গ্রেপ্তার করা। গল্পটা বোঝো, স্টেপ বাই স্টেপ বোঝো। হিন্দুদের উপর অত্যাচার চলছে সেই সময় কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো এবং তিনি এই মামলাটা কিন্তু বাংলাদেশে কি বলবো, যে মামলাটা কিন্তু 6 মাস জেল খাটার জন্য মামলা, বেসলেস একটা মামলা এবং তার কোনো মানে কি প্রপার এভিডেন্সও কিন্তু জমা করতে পারেনি কেউ, কোনো পক্ষই পারেনি। মানে জোর জবরদস্তি একটা মানে উনি হিন্দু বলে, হিন্দু মং বলে মানে একটা দেখানো যে আমরা একটা মুসলিম রাষ্ট্রের দিকে এগোতে চাইছি বা আমরা একটা মানে সব কিছু বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু ভেঙে পড়ে গিয়েছিলই। তারপর পুলিশ ব্যবস্থা, আইন ব্যবস্থা, কোথাও তো কোনো কিছু মানে মানছিল না। মানে রাত দিন শুধু আগুন জ্বলছে, মন্দিরে আগুন জ্বলছে, মন্দিরে মানে গয়না, যে ঠাকুরের গয়না, প্রতিমার যে গয়না বা এসব চুরি হয়ে যাচ্ছে, মানুষকে মেরে ফেলছে দিনদাহারে, কোনো আইন নেই। পুলিশের চাকরির থেকে নিজেদেরকে রিজাইন করেছে, তারা একদম মানে কি বলবো অকর্মণ্য বা মানে কি বলবো নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। সেই সময় কিন্তু উনি গ্রেপ্তার হয়েছে। তারপর গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু ভারতবর্ষের মানে সাথে একটা বাংলাদেশের যে কেয়ারটেকার গভর্নমেন্ট মানে সরকারের কিন্তু একটা ডিস্টেন্স মানে ডিফারেন্স তৈরি হবে। কী হবে সেটা কী হবে, মানে ইউনিট সরকার আসা জেনারেলি আমরা কি জানি যে ভারতবর্ষ তার প্রতিবেশী যে দেশগুলো তারা যখন কোনো সরকার গঠন করে, সে মালদ্বীপ হোক, নেপাল হোক, ভুটান হোক, শ্রীলঙ্কা হোক বা আমাদের বাংলাদেশ হোক, এরা তো সব আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং সুসম্পর্ক একটা বোঝাই ছিল। কিন্তু তুমি দেখো মালদ্বীপে যখন ইন্ডিয়া আউট করে উনি মালদ্বীপের যে মজু উনি কিন্তু ক্ষমতা এলেন, এখানেও কিন্তু হাসিনাকে সরিয়ে হাসিনা সবসময় জানতাম কি যে ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে চলতেন এবং ভারতের সাথে একটা সম্পর্ক বজায় রেখে কিন্তু উনি ইকোনমিটা কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে গেছিলেন, একটা ইকোনমিটাকে খুব ভালো জায়গায় নিয়ে গেছিলেন। কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পর কি হলো, ভারতের সাথে একটা সম্পর্ক ডিস্টেন্স তৈরি হলো। সাধারণত তারা কি করে, প্রথমবার তারা যখন দায়িত্ব নেয় কোনো সরকারের, তারা কিন্তু ভারতে ভিজিট করে, ইন্ডিয়াতে আসে এবং বায়োলেটারাল যে রিলেশনশিপগুলো সেগুলোকে ডিপ্লোম্যাটিক যে এক্সচেঞ্জ বা রিলেশনশিপ যেগুলো হয় বা সেগুলোকে এক্সচেঞ্জ করে। এক্ষেত্রে কি দেখা গেল, ইউনিট চলে গেলেন কোথায়, চীন। সক্ষতার কাছ থেকে আর কাছ থেকে বাড়াচ্ছেন পাকিস্তান, একদম পাকিস্তান। এই প্রসঙ্গেই আসছে, আমি কি চাই, আমি আমার একটা দেশের কি চাই, উন্নয়ন চাই, চাকরি চাই, শিল্প চাই, ইকোনমি স্ট্রেংথ, জিডিপি যাতে আরো বাড়ে সেটা চাইবো। আমি ধর্মের খেলা খেলতে শুরু করলাম, জামাতে ইসলাম মানে তার দ্বারা আমি পরিচালিত হলাম। সেখানেও কিন্তু পাকিস্তান 1971 সালে ভারতবর্ষ যেভাবে সহায়তা করেছিল, যেটা এখন বাংলাদেশ মানতে চায় না যে আমাদেরও নাকি ইন্টারেস্ট ছিল, সেটা একটা অন্য বিষয়, অন্যদের একটা আলোচনা করা যাবে। কিন্তু বিষয়টা হলো যে তারা কিন্তু পাকিস্তানের সাথে সখ্যতা বজায় রাখলো এবং চীনের কাছে চলে গেল ইকোনমিক হেল্পের জন্য। ভাই তুই আছিস কোন জায়গাটায়, তোর তো একদিকে ভারতের সাথে তোর তো প্রায় 4,500 কিলোমিটার তোর তো প্রতিবেশীর একটা মানে কি বলবো যে একটা সম্পর্ক আছে, মানে আমাদের বর্ডার এলওসি প্রায় 4,500 কিলোমিটার, আর ওখানে চীনও নেই, পাকিস্তানও নেই, বাকি বঙ্গোপসাগর। তোরা বঙ্গোপসাগর গিয়ে তোরা শিল্প করবি না তো? তোদের যে হাজার হাজার মানুষ এখানে এসে চিকিৎসা করতে আসে, তোদের বস্ত্র শিল্প যে এখান থেকে ট্রানজিট যেটা বন্ধ করলো ইন্ডিয়া রিসেন্টলি, সেটা বন্ধ হলো। কারণ ভারতবর্ষ এখন পরিষ্কার এটা মোদিজি সরকার, এটা মানতে হবে তোমার। যে আমরা বিগত যে সরকারগুলো আগে দেখেছি সেই সরকারগুলোর থেকে কিন্তু এই সরকারের অ্যাটিটিউড, অ্যারোগেন্সি ডিফারেন্ট। ভাই তুমি আমার ক্ষতি করবে, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না বা তোমার সাথে সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করবো। বাংলাদেশকেও ভারত সেভাবে গুরুত্ব দেয়নি। বাংলাদেশ বহুবার মোদির সাথে দেখা করার চেষ্টা করেছিল। রিসেন্টলি আমাদের একটা কোন একটা যেখানে মোদি এবং ইউনূসকে পাশাপাশি দেখা গেল কোন একটা মিটিং এ, সার্ক মিটিং তো নয় কিন্তু এটা কি বিমস্টেকের মিটিং দেখা গেছিল, মনে পড়ছে না আমরা। তো ওই মিটিং এ গিয়েছিল, দেখা হলো, মানে তাতে দেখা গেল তার আগে কিন্তু উনি চায়না গেলেন। চায়না গিয়ে কি বলেন, চিকেন নেক মানে এই যে আমাদের হিমাচল প্রদেশ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আসাম, এরা যে ভারতবর্ষের যে 7টা 7 সিস্টার বলা হয়, ওই চিকেন নেকের সাথে নাকি মানে কোনো সামুদ্রিক সম্পর্ক নেই। ওটা নাকি বাংলাদেশ নাকি ওরা নিজেরাই নাকি বে অফ বেঙ্গলের গার্ডিয়ান। এই যে কথাটা ফট করে উনি বলে ফেলেন, এটা তো ওনার মনের কথা না, উনি হয়তো ভেবে চিন্তে বলেননি,
বাকি কনসিকুয়েন্সেস কি আসবে সেইভাবে বলেনি, কিন্তু কথাটা বলে ফেললেন এবং সেই কথাটা বলার পরে ভারতকে ইমিটেট করলো 1 মাসের মধ্যে ওদের যে বাণিজ্যিক যে ট্রানজিটটা ছিল সেটা কিন্তু ওটা বন্ধ করলো। যে আমাদের দেশ হয়ে যেটা বিভিন্ন দেশে ওরা বাণিজ্য গুলো করতো কার্গোতে, সেগুলো কিন্তু বন্ধ করে দিল। তার মানে এরা বাংলাদেশ দেখছে যে আবার প্রেজেন্টলি কি দেখছে যে এখন পাকিস্তানের সাথে কিন্তু যুদ্ধ করতে প্রস্তুত ভারতবর্ষ, মানে পুরো রেডি মুডে আছে, যখন তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। সেই সময় দাঁড়িয়ে ইংলিশ সরকার কি ভাবলো যে এটা কিন্তু এমন নয় যে উনি আইনগতভাবে বেল পেয়ে গেছেন, আর বেল পেয়েও কিন্তু যে আরো পরবর্তীকালে ওনার উপরে কোনো টর্চার করা হবে না সেটাও কিন্তু কেউ গ্যারেন্টি দিচ্ছে না, কারণ ওনাকে এই বেলটা আটকানোর জন্য কিন্তু বহু প্রচেষ্টা করা হয়েছিল এত মাস ধরে সেই এখনো কিন্তু। মানে এই যে মিটিংটা এখন আমাদের যে মানে কি বলবো যে আমাদের যে আলাপ আলোচনা হচ্ছে এটার পর্যন্ত এখনো কি অবস্থায় আছে সেটা আমরা জানি না, সেটা কখন কখন স্থগিত হবে তা বলতে পারবে না, কিন্তু একটা আশার আলো মানে বাংলাদেশ দেখাচ্ছে যে আমরা একটা সহযোগিতার হাত বাড়াচ্ছি। সত্যি কথা বলতে আমি এটা এভাবেই দেখছি যে কোনো ল ওয়াইজ 124A ইন বাংলাদেশের পেনাল কোডে এটাতে মানে এত বেশি কোনো প্রুফ না থাকা সত্ত্বেও এত বেশি জেল খাটা দরকার ছিল। হয়তো 14 দিন বা 15 দিন একটা কিছু শর্ত দিয়ে বা দিয়ে যে আপনি এগুলো করতে পারবেন না, বলতে পারবেন না বলে ছেড়ে দেওয়া যেত। পাকিস্তান 6 মাস ধরে জেল খাটাচ্ছে একটা বেসলেস জিনিসের উপর বাংলাদেশের সরকার, তারা নাকি আইন মেনটেন করে, তাদের নাকি ল অফ কান্ট্রি, হতেই পারে না। এই সময় এটা ছাড়ার একটাই মূলত কারণ এই মোদি এবং ভারতবর্ষের একটা রুদ্র মূর্তি ধারণ করা, যে আমরা আর কোনো কিছু বরদাস্ত করব না, তোরা যেটা করবি তুই যেভাবে আসবি ভাই আমি সেভাবেই তোর সাথে যাবো, তুমি আমার সাথে ভালো বিহেভ রাখলে আমি ভালো যাবো, খারাপ হলে খারাপ যাবো। তাই এই জামিনটা আমার চোখে আমার মনে হয় এটা একটা রাজনৈতিক এবং এটা একটা মানে কি বলবো জিওপলিটিক্যাল একটা মানে বাংলাদেশের প্রত্যাঘাত বা মানে একটা প্রত্যাঘাত বলবো না, পদক্ষেপ বলতে পারো যে আই এম এক্সটেন্ডিং মাই হ্যান্ডস টুয়ার্ডস ইন্ডিয়া, নাও প্লিজ স্পেয়ার মি, মোদিজি বাঁচালো হাম লোগ। এটাই হয়তো বাংলাদেশে এখন নিয়ম চলছে। মানে এই মোদিজি বাঁচালো এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে মানে মোদিজি এখন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন, বা তিনি কি তাহলে এই জায়গাতে যেতে চাইছেন যে মানে মোদিজি কিন্তু খুব মানে চমৎকার ভাবে সেনাবাহিনীকে এটা বলে দিয়েছেন যে তোমরা যা ইচ্ছে করতে পারো, একেবারে যা ইচ্ছে করতে পারো, তার ফলে মানে একেবারে যা ইচ্ছে করতে পারো এই কথাটা আমি এখনো মানে তোমার সাথে এতটাও একমত হতে পারছি না যে যা ইচ্ছে করতে পারো, কিন্তু এটা মোদিজির সেনা কিন্তু মানে একটা আমাদের কথা আছে না যে আমাদের একটা দেশ আছে যার হাতে আছে সেনাবাহিনী, আরেকটা দেশ আছে যারা সেনাবাহিনীর হাতে আছে, বুঝতে হবে ব্যাপারটা। পাকিস্তানও একটা দেশ, তাদেরও সেনাবাহিনী আছে, ভারতবর্ষ একটা দেশ, তাদেরও সেনাবাহিনী আছে, কিন্তু আমাদের সেনাবাহিনী ডেমোক্রেটিক এবং কন্ট্রোলড বাই আওয়ার মিনিস্ট্রি অ্যান্ড গভর্নমেন্ট, কিন্তু পাকিস্তানের যে গভর্নমেন্ট দে আর কন্ট্রোল বাই দ্য মিলিটারি, এটা বুঝতে হবে। তো আমাদের সেনায় যে কন্ট্রোল মোদি যে ফ্রি হ্যান্ড দিয়েছেন, এরকম ফ্রি হ্যান্ড নয় আসিম মুনিবের মতো নয় যা খুশি তাই করবো। ফ্রি হ্যান্ড মানে কি, তোমরা এতদিন তো রেস্ট নিয়েছো বা মহড়া করেছো, এখন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও, কারণ দেখো এটা একটা যুদ্ধ পরিস্থিতি মানে আমি বুঝতে পারছি না, কখনো নৌবাহিনী কখনো আকাশপথে যুদ্ধ চলছে, আজকে যেমন গুজরাটের সুরাটে যুদ্ধ প্রস্তুতি মহড়া চলেছে, তারপর স্থলবাহিনীরা যুদ্ধ প্র্যাকটিস করছে, সেখানে রাজস্থানে করছে, মানে সবাইকে মানে কি বলবো সমস্ত ডিপার্টমেন্টগুলোকে না অ্যাক্টিভ করে দিয়েছে। আর আমার মনে হয় ভারতবর্ষ একটা মানে খুব লম্বা প্ল্যান করছে, মানে এরকম নয় যে 2 দিনের যুদ্ধ, আগে যেমন যুদ্ধগুলো হয়েছিল 5 দিনের যুদ্ধ বা 10 দিনের যুদ্ধ, কোটা 15 দিনের যুদ্ধ, এইটা মোদি মনে হয় করতে চাইছে না। আমার মনে হয় উনি লং টার্ম একটা যুদ্ধ করতে যাচ্ছেন, আর লং টার্ম যুদ্ধ মানে কি বলতো পাকিস্তানের সর্বনাশ। মানে মোদিজির কাছে কি এখন তাহলে আরেকটা হিস্ট্রি রিপিট করার সুযোগ চলে আসছে? হিস্ট্রি রিপিট মানে আমি কোন জায়গায় বলছি, দেশভাগের যে হিস্ট্রি, পাকিস্তানও কি তাহলে ভেঙে খান খান করা? একটা কথা বলবো তোমাকে, এটা বলছি, আমাদের একজন বিশ্ববিখ্যাত একজন মানুষ, তার নাম নিচ্ছি না, বলেছেন পেট সে হ্যাঁ পাকিস্তান বহুত জলদি, पेट से है पाकिस्तान बहुत जल्दी बालूचिस्तान पैदा होगा। মানে হলো যে দেখো পাকিস্তানের অবস্থা কিন্তু এখন 4টে ভাগে বিভক্ত, দেশের ইকোনমি নেই, চারদিকে ভিক্ষি করে খায়, মানে যে দেশেই যায় সেই দেশের প্রধানমন্ত্রীরা ভাবে যে এ আবার আসছে আমার দেশে, কিছু নিতে আসছে না তো। মানে আমাদের ইন্ডিয়া যখন যায় তারা কিন্তু বিজনেস করতে যায়, যে ব্যবসা করতে চায়, যে আমি এই খাতে এই ব্যবসা করব,
এই ইকোনমিক্সের এই খাতে আমি এই ব্যবসা করব, যে আমি প্রোডাকশন বাড়াবো, ঠিক আছে, তুমি আমার গাড়ি কোম্পানি এখানে খোলো, তুমি টেসলা খোলো, তুমি কি বলবো যে চিপসের খোলো, তুমি মোটরসাইকেলের মানে প্রত্যেকটা দেশে গিয়ে মোদি কী করবে যে ব্যবসা নিয়ে আসবে, যে তুমি আমাকে ব্যবসা দাও, এক্সপোর্ট ইম্পোর্ট কী হবে বা প্রোডাকশনের উপর কী ব্যবসা হবে তার উপর ডিপেন্ড করে। পাকিস্তান কী করতে যায়, যে লোন সবসময় লোন নিতে যায়, IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে গেলে লোন নিতে যাবে, যে লোনটা আবার কিসের জন্য নেবে, আগের লোনটা শোধ করার জন্য। এটা একটা আমার মানে বিভৎস মানে হাসির বিষয় যে আমি লোন তো নিয়েছি, সেই লোনটাই শোধ করবো আর একটা লোন করে, সেই লোনটা আবার শোধ করবো আর একটা লোন করে। আর অন্যান্য দেশে কি আছে, ইন্ডিয়াও কিন্তু মানে অনেক দেশকে লোন দেয় বা ইনভেস্টমেন্ট দেয়, আবার অনেক দেশকে এডও দেয়, ডিফারেন্স আছে। ওদের দেশের ইকোনমি একদম গ্রাউন্ডেড। ওরা কতদিন যুদ্ধ করবে, 1 মাস 2 মাস টানা? মোদিজি কিন্তু যে প্ল্যানটা করছে তুমি মিলিয়ে নিও, 2-4 দিন পরে মিলিয়ে নিও, উনি কিন্তু লং টার্মে আস্তে আস্তে যুদ্ধটা খেলা রাখেন। তার জন্য উনি দেখো CDS-এর মিটিং করছেন, ফাইন্যান্স মিনিস্টার্সের মিটিং করছেন। কেন করছেন? যে আমাদের ইকোনমি ভান্ডারে কি আছে, যে আমরা কতদিন পর্যন্ত যুদ্ধ করতে পারবো। সবার সাথে মিটিং করছেন, সব মিনিস্টারদের মিটিং করছেন কেন? আর পাকিস্তানে কি হচ্ছে, ওরা মানে এখন মিটিং করছেন, ওরা এখন সেটিং করতে হয়েছে, ওরা এখন সেটিংয়ের মুডে আছে, ওরা যুদ্ধ করতে পারবে না। আর রইল তোমার মানে ওদের বালুচিস্তানের কথা যেটা বলছিলে, ওদের দেশটা তো 4টে ভাগে এমনি বিভক্ত। একটা ধরো আজাদ কাশ্মীর একটা পার্ট, বালুচিস্তান একটা পার্ট। যদিও যখন পাকিস্তান দেশ মানে আলাদা হয়েছিল ভারতবর্ষ থেকে, তখন কিন্তু বালুচিস্তান কিন্তু একটা স্বস্বাধীন একটা এরিয়া ছিল, স্বস্বাধীন একটা এরিয়া ছিল। সেটা জিন্না ওই ব্রিটিশদের সাথে, কারণ ওটা একটা ব্রিটিশদের কলোনি ছিল ওখানে, তো ব্রিটিশদের সাথে উনি টাই আপ করে একটা ল মেনটেন করে ওটাকে দেশটাকে নিজের হাতে নিয়েছিল। কিন্তু বালুচিস্তান স্বাধীন ছিল একটা সময়, কিন্তু তারপর আবার সে কালাত বলে একটা ছিল, কালাত খান, কিন্তু তারপর আবার তাকে রীতিমতো ষড়যন্ত্র করে পাকিস্তানের মধ্যে সেটা একটা অন্য বিষয়, একটা অন্যদিন একটা আলোচনা করবো আমরা, যে কিভাবে বালুচিস্তান ওদের সাথে এলো। খাইবার পখতুনখোয়া একদিকে, আর সিন্ধ আর পাঞ্জাব। সিন্ধ হচ্ছে সবচেয়ে ফিনান্সিয়াল হাব। সিন্ধ চাইছে কি আমরা ফিনান্সিয়াল হাব, আমাদেরকে সেইভাবে সম্মান দেওয়া হচ্ছে না, আমরা সেই জায়গায় আমরা ফিনান্সিয়ালি আমরা সেই জায়গায় স্ট্রং নই, আমাদের এখান থেকে। আর বালুচিস্তান কি আছে ওখানে, ন্যাচারাল মিনারেলস কিন্তু প্রচুর আছে। একদম মানে কতখানি সমৃদ্ধ এই জায়গাটা, কিন্তু তাকে ইউজ না করে, একদমই তাই, তাকে ইউজ, বালুচিস্তান সবথেকে গরিব জায়গা, কিন্তু এটা কিন্তু হওয়া উচিত ছিল না। আমার মানে এত আর্থিক এলিমেন্ট আছে যেগুলো বালুচিস্তান যদি নিজেরা বিক্রি করে, ওরা একটা স্বতন্ত্র স্বাধীন মানে কি সুফলা একদম শস্য শ্যামলা দেশ হয়ে আলাদা প্রতিষ্ঠিত হতে পারে, আলাদা একটা সভারেন্টি ওদের তৈরি হতে পারে। তাহলে আমি দেখছি আমার বাড়ি, তুমি তোমার বাড়িতে সোনা আছে, দানা আছে, তোমার বাড়িতে রূপো আছে, গয়না আছে, প্লাটিনাম আছে, ইউরেনিয়াম আছে, সব কিছু আছে আগে, আর তুমি ঘরে ডাল ভাত খাচ্ছ। আর তোমার বাড়িতে আমি ছিনে গিয়ে আমি অন্যদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছি, তাহলে লাভটা কি হলো? তাদের লাভটা কি? তাহলে বালুচিস্তানের অনেক সেপারেট, ওরা দে ওয়ান্টস দ্য সেপারেশন ফ্রম পাকিস্তান। দেয়ার আর লট অফ রিজনস। ওখান থেকে কোনো ভালো মন্ত্রী পদ দেওয়া হয় না, ওখান থেকে বেশি মানে 45% এরিয়া অফ পাকিস্তান কিন্তু বালুচিস্তানে একদম। মানে কিন্তু সেখানকার জনসংখ্যা কম হলেও মানে বড় অংশ জুড়ে আছে, প্লাস এতখানি মানে সম্পদ। আজকে বিএলআর মানে বালুচিস্তান যে লিবারেল আর্মি, এরা এখন সেপারেট, এটা যে কোনো সময় ওরা কিন্তু স্বাধীন হওয়ার চেষ্টা করে, খুব স্বাভাবিক, কারণ তাদের উপর এতটা খাইবার পখতুন আলাদা, তারা একটু ওখানে ওই টিটিপি নিয়ে একই ফাইট করে যাচ্ছে, ঠিক আছে, যে তালিবান যে টিটিপি ওখানে অ্যাটাক করছে। সিন্ধ হচ্ছে এখন পাকিস্তান পুরোপুরি ডিপেন্ড হয়েছে সিন্ধের উপর, কারণ ওটা হচ্ছে মেন ফিনান্সিয়াল হাব। ওই কোমরটা যদি ভেঙে যায়, ওখানে কোমরটা যদি ভেঙে যায়, তাহলে পাকিস্তান শেষ। আমার বুঝতে হবে যে আমার নিজের আভ্যন্তরীণভাবে আমি এতটাই যন্ত্রণায় জর্জরিত হয়ে আছি, আমি আর লোক তারপর আমি বলছি যে এই যে মানে আভ্যন্তরীণ এতখানি জটিলতা চলছে, বা আভ্যন্তরীণ এতখানি দারিদ্র, একেবারে ভেতরটা ফাঁপা যাকে বলে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা গুলি বর্ষণ কিন্তু এখনো থামাচ্ছে না। মানে আমাদের সীমান্তে কিন্তু পেহেলগাঁও ঘটনার পর কিন্তু 7 দিন টানা গুলি বর্ষণ কিন্তু চলেছে। ছোটবেলায় একটা বাবা কথা বলতো, যে দেখবে চোর হবে না সে আগে বেশি মানে তার নার্ভাসনেস বেশি হবে। মানে তুমি ধরো 7 জন লোককে দাঁড় করে দাও, যে চুরি করেছে তার একটা দেখবে ডিফারেন্ট একটা সিমটম কিন্তু লক্ষ্য করবে, হয় ঘাম দেবে, বা সে হাত কাঁপবে, বা তার চোখ এদিক ওদিক করবে, মানে এটা হয়। তেমনি আমরা যখন ছোটবেলায় জিজ্ঞেস করলাম কলা বাগানে কে, আমি তো কলা খাইনি। পাকিস্তানের অবস্থা তাই হয়েছে।
ইন্ডিয়া কিন্তু এখনো একবারও বলেনি আমি পাকিস্তানের সাথে যুদ্ধ করবো, বা ইন্ডিয়াতে বা ভারতবর্ষে সমস্ত অপোজিশন পার্টি কি বলছে যে মোদি যা ডিসিশন নেবে আমরা সাপোর্ট করবো। কিন্তু এখন পর্যন্ত মোদি থেকে জয়শঙ্কর থেকে শুরু করে বা এই যে যারা দেশ চালাচ্ছেন তাদের মুখ থেকে পাকিস্তান বলেছে, কোনো কি বলছে যারা পারপেট্রার্স আছে বা যারা এই টেররিস্ট আছে তাদেরকে আমি ধ্বংস করবো, মাটিতে মিশিয়ে দেবো, তাদেরকে ধরবো, ট্র্যাক করবো আর পানিশ দেবো, এটা বলেছেন। আর তাদেরকে যারা সাপোর্ট করছে বিহাইন্ড দ্য ব্যাকার্স অর দ্য ফেসিলিটার্স তাদেরকে আমি শাস্তি দেবো, এটা বলছেন। কিন্তু পাকিস্তানের কোনো বড় নেতা যে আমি কালকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, লাশ ফেলে দেবো, ঠিক আছে, লাশের পাহাড় বানিয়ে দেবো, এই কথাগুলো কিন্তু ইন্ডিয়ার কোনো নেতা মন্ত্রী বা কোনো যারা মানে অ্যানালিটিক্যাল যারা শক্তিশালী মানে পজিশন হোল্ড করছেন তারা কিন্তু বলছে না। কিন্তু পাকিস্তান লোক বলছে কেন? খোয়াজা আসিফের কথা আমরা যা শুনলাম মানে শিওরে বিশ্বাস করতে ইচ্ছা করছে, গুলি বর্ষণ করছে, টানা গুলি কেন? ওই যে কলা বাগানে কে আমি কলা খাইনি, তার মানে ওরা প্যানিক, ইটস আ প্যানিক, ওরা প্যানিকে করছে। মানে সংবাদ মাধ্যমের সামনে আপনি ভাবুন প্রকাশ্যে যে বলা হচ্ছে যে একেবারে মানে আমরা 3 দশক ধরে এই কাজটা করে আসি, নোংরা খেলা খেলে আসি, সংবাদ মাধ্যমের সামনে বলা হচ্ছে। তারাই তো এখন চাইছে, তারাই তো বলছে এখন মধ্যস্থতা চাইছে। হ্যাঁ, মানে তারপরেও কিন্তু তারা স্বীকার করছে না যে এই ঘটনার সঙ্গে কাশ্মীরের জঙ্গি হামলার সঙ্গে তারা যুক্ত আছে, কিন্তু তারা আবার গিয়ে আমেরিকার কাছে স্বীকার করে। একটা গ্রামে ধরো একটা গ্রামে বারবার চুরি হচ্ছে আর বারবার একটা চুরি ধরা পড়ছে, যে গ্রামের মাধব বা গ্রামের ওই সুবোধ বালক মাধব সেই বারবার চুরি করছে। গ্রামে 25 বার চুরি হয়েছে, ওই গ্রামটাতে 25 বারে ধরো মাধবই চুরি করেছে বলছে সবাই, ঠিক আছে। তো 26 বার যখন চুরি হবে সে মাধবই তো করছে, এটা জলের মতো পরিষ্কার। আর সারা বিদেশ থেকে শুরু করে দেশের সব নেতা মন্ত্রী যারা জিও পলিটিক্যাল যারা পজিশন হোল্ডার, বড় বড় স্টেক হোল্ডার, তারা কি জানে না যে পাকিস্তান যুক্ত আছে? মানে এখানে সন্দেহের কোনো অবকাশ নেই, কারণ এখন আমেরিকাকে ফোন করে কেন বলছে এই যে মার্ক রুবিও আমাদের জয়শঙ্করে ফোন করেছিলেন যে ডি-এসকেলেট করার জন্য, যে যুদ্ধটা এসকেলেট না হয় এটা ডি-এসকেলেট করতে, সংযত থাকো দুই পক্ষ। কে বলছে? আমেরিকা বলছে। আজীবন যাদের স্বভাব কি কোণে ঘরের বর আর কি বলার এই পিসি মাসি, মায়ের ঘরের মাসি কোণের ঘরের পিসি, এরকম একটা কিছু আছে। আমার চোরকে বলবে যে চুরি করো আর পুলিশকে বলবে কি শিকল দিয়ে দিতে যাবো। তো এরকম হচ্ছে আমেরিকার স্বভাব। এটা তো আজকে জানা নয়। আমেরিকার কথা শুনে কি হবে? আমেরিকা যখন কার্গিল যুদ্ধ হয়েছিল, আমেরিকা তো যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছিল পাকিস্তানের হয়ে ইন্ডিয়ার দিকে। সেই সময় রাশিয়া যদি হেল্প না করতো তাহলে কি আমেরিকা চলে যেত? এই যে আমেরিকার হিস্ট্রি জানা আছে, আমেরিকাকে বিশ্বাস করে কোনো লাভ নেই। আর মোদিজি করেন বলে আমার মনে হয় না। হ্যাঁ, বায়োলেটারাল স্ট্র্যাটেজিক পার্টনার, বায়োলেটারাল একটা ভালো সম্পর্ক আছে, আমরা মানে একসাথে কাজ করছি, সবকিছু করছি, এভরিথিং ইজ ওকে। মার্ক রুবিও কথাটা বলছেন জয়শঙ্করকে ডিসকাস করার জন্য। আর ওনার এই যে প্রবক্তা কি ড্রেন্স বুনি নাকি একজন আছেন ওই আমেরিকায় একটা ভালো সুন্দরী মেয়ে, ফটফট করে খুব ভালো কথা বলে, উনি বলছেন যে পাকিস্তান যদি এটা করেছে তো পাকিস্তানকে এটা ভুগতে হবে আর পাকিস্তানকে নিজেকে সমস্যা করতে হবে। আবার আমেরিকা আবার মোদিজিকে বলছে বাংলাদেশ নিয়ে আপনি যা করুন ফ্রি হ্যান্ড দিলাম। এই যে এদের মানে কি বলবো দ্বিচারিতা, তারপর দ্বিচারিতা বলবো না, কিন্তু এটা আমেরিকা খেলছে। কি বলতো, আমেরিকা আজীবন অস্ত্র ব্যবসা করে ডলারাইজেশন আর অস্ত্র ব্যবসা, এই দুটো ওরা নিজেরা কিন্তু কিছু করে না। আমি তোমার দেশেই প্রোডাকশন করবো আর তোমার থেকে নিয়ে আমি সারা পৃথিবীকে বিক্রি করবো আর দিয়ে ডলার খাওয়াবো আর অস্ত্র বিক্রি করবো। তোমাকে বলবে যুদ্ধ করে নাও, অস্ত্র দিচ্ছে, ওকে বলবে যুদ্ধ করে নাও, অস্ত্র দিচ্ছে। তো আজকে তুমি বলো একটা সিম্পল কথা, এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে তো সারা জীবন তো সাপোর্ট করে গেল, নেটোর থেকে শুরু করে সব জায়গার থেকে অস্ত্র দেওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে এসছে, ওরাই তো দিয়েছে, যুদ্ধটাকে বাঁচিয়ে রেখেছে। নাহলে রাশিয়ার কদিন লাগবে? রাশিয়ার 2 দিনও লাগতো না ইউক্রেনের মতো দেশকে মাটিতে মিশিয়ে দিতে। কিন্তু আমেরিকা ছিল। আজকে ইসরায়েল মানছে আমেরিকার কথা? ইসরায়েল তো বলছে না যুদ্ধ করো না গাজাতে। কি হচ্ছে? আমেরিকার কথা শুনে মোদিজি বসে আছেন তা নয়। এখন কোন দেশ কার সাথে আছে তুমি দেখো। কার সঙ্গে পাকিস্তানের সাথে কোনো দেশ নেই আপাতত। ভারতবর্ষের সাথে সমস্ত পৃথিবীর দেশ যুক্ত আছে। পাকিস্তানের সাথে একটাই দেশ থাকতে পারে, সেটা হচ্ছে চীন, তাও ইনডাইরেক্টলি। কারণ প্রত্যক্ষভাবে ওদের সিপ্যাক, ওদের ইকোনমিক্যাল করিডোর সবকিছু কিন্তু ওখানে ইনভেস্ট করে রেখেছে পাকিস্তান। চীন কিন্তু অসহায় অবস্থা, কারণ ওরা যে ইনভেস্টমেন্টটা করেছে সেটাকে সেফগার্ড করার জন্য ওরা তো চাইবে যে যুদ্ধ যাতে না হোক। কন্ডেমও করছে আবার যুদ্ধ যাতে না হোক, কিন্তু আবার যদি কালকে যুদ্ধ হয়েও যায় ওই চীনই দেবে ফার্স্টে পাকিস্তানকে কিন্তু মানিটারি হেল্প করছে, ওরাই টাকা দিচ্ছে।
এই যে যুদ্ধ, আমরা এতক্ষণ ধরে যুদ্ধের কথা বলছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে যে যুদ্ধ মানে কিন্তু একটা বড়সড় আর্থিক ক্ষতি, সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর মানব সম্পদের ধ্বংস। তার ফলে যুদ্ধ জিগির কতখানি তোলা যায় বা কতখানি তোলা, সেই বিষয়ে কিন্তু আমাদেরকে যথেষ্ট মানে সচেতনভাবে কথা বলতে হবে বা কাজ করতে হবে, সেটাও ঠিক। আজকে আমরা একেবারেই আমাদের এই আলাপচারিতা আড্ডার একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমার সঙ্গে এতক্ষণ ছিলেন স্কাই নিউজ বাংলার চেয়ারম্যান মিস্টার বিপ্লব কুমার সিনহা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতখানি সময় দেওয়ার জন্য এবং এই আলাপচারিতার মধ্যে আসার জন্য। এই এপিসোড কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। আমাদের এই এপিসোডের নাম, এই প্রোগ্রামের নাম বৈঠকে বিপ্লব। আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন স্কাই নিউজ বাংলা।